গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বললেন তেলের দাম বাড়াবে না সরকার, দাম বাড়লে মূল্যস্ফীতি হবে। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি বললেন পৃথিবীর বহু দেশে তেলের দাম বাড়ালেও বাংলাদেশ বাড়ায়নি। ঠিক তার ঘণ্টা তিনেকের মধ্যে তেলের দাম বাড়ানো হলো। কেন বাড়াতে হলো? অর্থমন্ত্রী বললেন আইএমএফ এর শর্তের সাথে এর কোনো সম্পর্ক নেই। আবার তিনিই বললেন তেলের দাম তো আইএমএফ এর মিটিংয়ে যাওয়ার আগেই বাড়ানো হয়েছে। তিনি যে ওয়াশিংটন ডিসি গেলেন যে মিটিংয়ে, সেই মিটিংয়ে যাওয়ার আগেই। তার মানে এতদিন বিষয়টা জানতে দেওয়া হয়নি। এই লুকোচুরিটা কেন? না, লুকোচুরির ব্যাপার কেন? লুকোচুরি তেলের দাম বাড়াবো এর জন্য লুকোচুরি, এটা তো প্রয়োজন ছিল তেলের দাম বাড়ানোটা দীর্ঘদিন। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানুষের উপর জনজীবনের চাপ পড়বে সেই জন্যে অন্যভাবে সেটাকে পুষিয়ে নেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর ফলে নানাবিধ সংকট তৈরি হচ্ছিল। কারণ তেল পাচার হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে তেল যারা মজুত করে তারা তো লাভ না হলে, দীর্ঘদিন ধরে তেলের একটা হাইপ চলছে যে জ্বালানির দাম বাড়বে বাড়বে বাড়বে। যারা মজুত করেছে তারা মজুত করার পরে না বাড়া পর্যন্ত এটা মার্কেটে ছাড়ছে না, এরকম একটা ব্যাপারও আছে। আর আপনি ভর্তুকি কতদিন দিবেন? এখন বিচ্ছিন্নভাবে সরকারের কে কী বলেছে সেটা তাদের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু তেলের দাম বাড়ানো যে অযৌক্তিক কোনো ব্যাপার হয়েছে মোটেও সেটা না। কারণ এখনও বাড়ানোর পরেও আমি আপনাকে পরিসংখ্যান দিই যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ডিজেল এবং পেট্রোলের দাম বাংলাদেশে। এবং কত পার্থক্য আপনি দেখেন, ধরেন বাংলাদেশে 135 টাকা, ইন্ডিয়ায় 153, ডিজেলের কথা বলছি আমি, এবং পাকিস্তানে 162 বাড়ানোর পরেও, নেপালে 198 এবং আপনার শ্রীলঙ্কায় 212, 212 টাকা ডিজেলের দাম। বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বাড়ানোর পরেও। আর পেট্রোলের দাম যদি আপনি জিজ্ঞেস করেন তো ডিজেলের দাম, এটা গেলো পেট্রোলের, ডিজেলের দামও একই অবস্থা, 115 টাকা বাংলাদেশে, ইন্ডিয়া 122 টাকা, পাকিস্তানে 157 টাকা এবং নেপালে 170 টাকা, শ্রীলঙ্কায় 195 টাকা। তাহলে এই যে এতদিন ভর্তুকি দিয়ে এখনও ভর্তুকি দিতে হবে, সবচাইতে বেশি ভর্তুকি দিতে হবে, সেই জন্য তেলের দাম বাড়ানো এটা অপ্রাসঙ্গিক না। যারা অর্থনীতি বা ন্যূনতম যাদের মেধাবুদ্ধি আছে তারা জানেন যে এটা বরং তুলনামূলক কমই বাড়ানো হয়েছে। এরপরেও অনেক ভর্তুকি দিয়ে ইতিমধ্যেই প্রায় $2 বিলিয়ন টাকা এই তেলের ভর্তুকির জন্য কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, সেটাও আমরা অর্থমন্ত্রীর বক্তব্যও শুনছিলাম এই বিষয়টা। এখন একটা বিষয়, যেমন এটার যে প্রভাবটা পড়বে বাজারে, যেমন কিছুক্ষণ আগেও চিফ হুইপ তিনি সংসদ থেকে বেরিয়ে তিনি যেটি বললেন যে যেই পরিমাণে যে হারে বাড়ানো হয়েছে ঠিক সেই হারেই অন্যান্য জিনিসের দামও বাড়াতে হবে, এর চাইতে বেশি বাড়ালে সরকার কঠোর হবে। এখন ডিজেলের দাম বাড়ানো হলো, ট্রেনও তো ডিজেলেই চলে, সেক্ষেত্রে আমাদের এই মূল্যমানগুলো এবং এগুলোর নিয়ন্ত্রণটা কিভাবে করবে সরকার? না, নিয়ন্ত্রণ এটা তো মূল্যস্ফীতি কিছুটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তেলের দাম এটা তো এই সংকট তো আর বিএনপি বা আমরা তৈরি করিনি, বাংলাদেশ তৈরি করেনি, এটা সারা দুনিয়ায় বেড়েছে। সেটা সমন্বয় করা হবে, মূল্যস্ফীতি খানিকটা হবে, সেটা যাতে অতি মূল্যস্ফীতি না হয় তার জন্য সরকার পক্ষ থেকে নানান ধরনের মেকানিজম, মেশিনারিজ এবং নজরদারি যেটা করবার সেটা করা হবে। আর আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে, এটা ঠিক, 1 টাকা বাড়লে তেলের দাম তুলনামূলক ভাড়া বাড়ে 2 টাকা, এরকম বিষয় আছে। কিন্তু সেটা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় বা করার প্রয়োজন সেটা করা হবে। এবং আমি মনে করি না এই দামটা এটা পার্মানেন্ট কোনো ইস্যু। যেহেতু বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক বাজারের একটা ইস্যু আছে, তেলের দাম কমা শুরু হয়েছে, যুদ্ধ পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তেলের দাম আরও কমে যাবে। এটা সমন্বয় করার ব্যাপার আসলে। এবং বিপিসি যেটা বলছে যে প্রত্যেক মাসে মাসে তারা এটা সমন্বয় করবে, এটা আগে থেকেই চলে আসছিল। আচ্ছা, সমন্বয়ের কথা বলছেন, অর্থমন্ত্রী এটাও বললেন যে আইএমএফ এর শর্তের সঙ্গে এর কোনো কানেকশন নেই তেলের দাম বাড়ার। হ্যাঁ, সেটা অর্থনীতি যদি বলে থাকেন তাহলে উনি হয়তো জেনে শুনেই বলেছেন। না, কিন্তু তেলের দামের এই বিষয়ে, ভর্তুকি কমানোর বিষয়ে আইএমএফ এর তো না, আইএমএফ এর ব্যাপার কি আছে না আছে সেটা আমি বলতে পারি না, কিন্তু তেলের দামটা তো আপনি কত ভর্তুকি দিবেন, এটা তো আপনার অর্থনীতির উপর বিরাট চাপ পড়ে যাচ্ছিল, অনেক বড় চাপ যাচ্ছিল না, এবং মানুষ এক্সপেক্ট করতেছিল অনেকেই যে অনেক আগেই তেলের দাম বাড়ানো হবে। কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী রাজি হননি, কারণ মানুষের উপর জনজীবনের উপর চাপ হবে, মূল্যস্ফীতি হবে, সেটা অন্যভাবে মেকআপ করবার চেষ্টা করা হয়েছিল, অন্য দিক থেকে অর্থ সাশ্রয় করে টোরে। কিন্তু এটা তো আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ হিউজ পরিমাণ টাকা এখানে বিনিয়োগ লাগে, ভর্তুকি লাগে। এটা তো রাষ্ট্রের পক্ষে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা সরকারের পক্ষে এটা মেনটেন করা সম্ভব না। আর এটা তো আমাদের একার ইস্যু না, এটা দুনিয়ার গ্লোবাল ইস্যু। আমাদের প্রশ্নটা আসলে ঘুরে ফিরে আমাদের ইউসেজ এবং আমাদের আচরণের মধ্যেই কিন্তু চলে আসে। কারণ আপনি যেমন জ্বালানি মন্ত্রী বলছিলেন যে সংকটটা কৃত্রিম সংকট, এখন এই কৃত্রিম সংকটের মধ্যে মজুদের ব্যাপারগুলো আছে। আপনাদের ধারণা ছিল যে এর ফলে মজুদটা বন্ধ হবে, কিন্তু মজুদ তো বন্ধ হয় নাই। আচ্ছা, আমার একটা কথা, না মজুদ বন্ধ হবে, আমার ধারণা মজুদ আস্তে আস্তে এবং স্বাভাবিক হবে। কেন হবে না? হবে। আচ্ছা, তেল আপনি একটু খবর নিয়ে দেখবেন, আপনারা জার্নালিজম করেন, তেলের সাপ্লাইটাকে আগের চেয়ে কমেছে না বেড়েছে?
হঠাৎ করে তো বাংলাদেশে তেলের প্রয়োজনীয়তা দেড়গুণ হয়ে যাবার কোনো কারণ নাই, আছে কি? এটা তো হবার কোনো কারণই নাই। নিশ্চয়ই এর পিছনে কোনো অসাধু উদ্দেশ্য, চক্র, মজুদ, সিন্ডিকেট যাই বলেন, এটা থাকতে পারে। যারা এক্সপেক্ট করছিল যে দাম বাড়লে তারা সেই তেলটা বের করবে। তো আস্তে আস্তে আমার মনে হয় এখন যাদের মজুদ ছিল তারা তো লাভের আশাই করেছে, তো লাভটা যদি তারা পায়, কম পাচ্ছে আর কি, হয়তো আরও বেশি লাভের আশা করতে পারতো, আরও বেশি দাম বাড়বে এক্সপেকটেশন থাকতে পারলেও পারতো। আমার ধারণা যে যাদের মজুদ আছে, গোপন মজুদ আছে, তারা এরপরে কিছুটা হলেও তেলের বাজার স্বাভাবিক হবে আমার ধারণা। এবং আমি গতকালকের চাইতে, পরশুদিনের চাইতে আজকে আমি নিজেও যতটুকু দেখলাম কিছুটা কমেছে। হ্যাঁ, লাইন আছে, এটা ঠিকই বলছেন। আমি ফরিদপুর থেকে আসলাম আজকেই, আমি 2-3টা পাম্প দেখলাম, সেখানে মোটরসাইকেল লাইন আছে, কিন্তু 150-60-এর বেশি, 50টার বেশি কোনোভাবেই হবে না সেই মোটরসাইকেলের লাইন। আমি দেখেছি। আপনার এই তথ্য তাহলে শুধুমাত্র আপনার দেখা, শহরের লাইন না, ঢাকা শহরে এটা কথা বলছি না, এটা আমি শহরের আমার লাইন অনেক এলাকার বড়। একটা পাম্পের কথা বলছি, আমি এলাকার একটা পাম্পের কথা বলছি।